ওমা, কি হলো, চিল্লাস কেন? আজকে আমাদের বাড়িতে কে এসেছিল মা? একদম এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে ছোট বাচ্চা কেউ এসেছে। হ্যাঁ তো এসেছিল, তুই তো কলেজে গেছিস তাই জানিস না। আচ্ছা, তোর মিজান আঙ্কেলের কথা মনে আছে? মিজান আঙ্কেল মানে ওই যে বগুড়ার মিজান আঙ্কেল। তারা এখানে কিভাবে আসবে? ওরা পাশের বিল্ডিং এ 5 তলায় ভাড়া থাকে। আমি আজকে যখন সাদকে স্কুল বাসে দিতে গেছি তখন তমা ভাবির সাথে দেখা, তারা বলল পাশের ফ্ল্যাটে উঠছে গতকাল। আমাদের বাসায় নিয়ে আসি। আর মিতুর কথা মনে আছে তোর? ওটা মিতুর বাচ্চা, মাত্র 1.5 বছর বয়স। জানিস বাচ্চাটা খুব দুষ্টু, ঠিক তোর মতো। এবার আমার পরিচয় দেওয়া যাক, আমি মৃত্তিকা ফাইজা নৃত্য, আমার মা বাবা আদর করে ফাইজা বলে ডাকে। আমি আমার ছোট ভাই 7 ক্লাস 5-এ পড়ে। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী, ছোট একটা পরিবার আমাদের। আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত। এবার গল্পে আসি। মায়ের কথা শুনে আমি বললাম, মা বিকেলে তুমি বাচ্চাটাকে নিয়ে এসো একটু। আমার আবার গুলুমুলু বাচ্চা খুব ভালো লাগে। আচ্ছা আনবো, এবার যা, ফ্রেশ হয়ে আয়, খাবি, বাহিরে থেকে আসছিস। আচ্ছা মা। মা ভাইয়া আসতে আরো কতক্ষণ? এদিকে তোমার জামাই কি একটা জরুরি কাজে ব্যস্ত, বললো ভাই যেন আমাকে রেখে আসে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বল। তোর বাবাও বাড়ি নেই যে রেখে আসবে? গল্পের নায়ক আফনান জোবায়ের বাবা মায়ের একমাত্র ছেলে, পড়াশোনা শেষ এখানকার কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেছে, বর্তমানে তার জন্য পরিবারের এখানে থাকা। বাবা রিটায়ার্ড স্কুল টিচার, মা গৃহিণী, ছোট বোন মিতু বিয়ে হয়ে গেছে 4 বছর, তাদের 1.5 বছরের ফুটফুটে একটা মেয়ে আছে, নাম দিবা। এদিকে আফনান রিকশার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু যতদূর অব্দি দৃষ্টি যায় কোন রিকশা দেখা যায় না। মেজাজ খারাপ হচ্ছে, আজকে কি রিকশা মামারা হরতাল করছে নাকি আল্লাহ জানে। ফোনেও চার্জ নেই যে উবার বুক করব। মিনিট 5 পর একটা রিকশা আসলো এবং আফনান উঠে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মা একটু বাহিরে যাই। সন্ধ্যা লাগতেছে আর তুই বলিস বাহিরে যাব। এই সময় বাহিরে যাওয়া লাগবে না। মা একটু যাই। দেখো মাগরিবের আজান দিতে আরো আধা ঘন্টা আছে, কিছুক্ষণ পর চলে আসবো। আচ্ছা যা, সাদ নিচে মাঠে বন্ধুদের সাথে খেলা করছে, ওরে নিয়ে আসিস। আচ্ছা বলে মাথায় ওড়নাটা টেনে নিচে আসলাম। একটু সূর্য অস্ত যাওয়া উপভোগ করছি। আমি আবার একটু প্রকৃতির প্রেমী, তবে পুরো না। এদিকে আপনার রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসায় গেট পেরুবে সেই মুহূর্তে নজর যায় একটু দূরে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকা মানবীর দিকে। কিছু মুহূর্ত জন্য থমকে যায় আফনান, পরে নিজেকে সামলিয়ে ভেতরে চলে যায়। তোর আসতে এত দেরি কেন হলো? জানিস কতক্ষণ ধরে তোর দুলাভাই ফোন দিয়ে যাচ্ছে। আরে তুই তৈরি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে কাপড় পাল্টে আসছি। হয়েছে, এত তাড়াহুড়ো করার দরকার নেই, অল্প সময়ের রাস্তা। আমি একাই যেতে পারতাম, কিন্তু মা ও যেতে দিবে না, আবার তোর দুলাভাই ও রাগ করবে একা দিবা নিয়ে গেলে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি, আজ নিশ্চিত মা বকবে আল্লাহ। আপু আজকে একটা পিচ্চিকে দেখছি জানো, আমি স্কুলে যাওয়ার সময় দেখছি, কি সুন্দর কিউট। হ্যাঁ দেখেনি, তবে মা বলল। আর আমাদের বাসায়ও গেছিল, আমার তাকের বই সব এলোমেলো করে রেখে আসছে। ঠিকই আছে, এই শ্বশুরে আমারে বকো তুমি, এর জন্য এই শাস্তি তোমার, হি হি। চুপ থাক, বেশি কথা না বলে তাড়াতাড়ি চল, মা লাঠি নিয়ে বসে আছে। দরজায় বেল বাজাতেই মা দরজা খুলে দিল, একটা রামধমক। ভালো কথা কানে যায় না তোদের, বললাম মাগরিবের আজানের আগে আসবি, এখন আজান দিচ্ছে, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়ে নে। আপু চল। দিবা মামুনি নানু মনিকে টাটা দেও বলতেই দিবা হাত নাড়িয়ে মুচকি একটা হাসি দিল। এবার যাই, চলো মামুনি, আমার কোলে এসো, আপু আয়। রাস্তায় দাঁড়াতে একটা রিকশা নিয়ে মিতু আপুর বাসার সামনে এসে ওদের নামিয়ে দিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে কলেজের কিছু কাজ করতেই অনেক রাত হয়ে গেছে। বিছানায় শুয়ে চোখ বুজতেই বিকেলে গেটের বাইরে থাকা মানবীর মুখোজ্জ্বল ভেসে উঠল। এটা কি হলো আমার সাথে? ওই মেয়েটার কথা কেন মনে পড়ছে? নিজেকে বললাম এসব ভাবলে চলবে না আফনান জোবায়ের, নিজেকে সামলাও। এরপর ঘুমিয়ে পড়লাম। ফাইজা এখনো ঘুমাসনি? এত রাতে মোবাইলে কি? কয়দিন পর তোর বোর্ড পরীক্ষা, মনে আছে? পড়াশোনা নাই তোর?
সব তোর বাবার দোষ, মোবাইল যে কেন দিল। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ঘুম আসে না মা? তা আসবে কেন, দুপুর থেকে বিকেল অবধি ঘুমা, তাহলে বেশি করে ঘুম আসবে। মা আজ তুমি আমার সাথে থাকো। আচ্ছা এবার ঘুমিয়ে পড়, বলে মা আমার পাশে এসে শুয়ে পড়ে, আমি মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। আজানের ধ্বনি শুনে ঘুম ভেঙে গেল। মা উঠে আমায় ডেকে নামাজ পড়তে বলল। আমি উঠে নামাজ আদায় করে নিলাম। মা একটু সাথে যাই। আচ্ছা যা, একটু পর চলে আসবি, ডাকতে যেন হয় না। আচ্ছা মা। সাদে সকালের মনোরম পরিবেশে হেঁটে বেড়ায়, হঠাৎ চোখ পড়ল পাশের ফ্ল্যাটের সাদে। একটা ছেলে পাশ ফিরে দাঁড়িয়ে আছে। মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, তবে ছেলেটা অনেক লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। আমি উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করতেই এদিকে ঘুরে চোখাচোখি হয়ে যায়। আমি নিচের দিকে তাকাই। আফনান অবাক। এই যে কালকের মেয়েটা। আমি চলে আসতে নিলেই পিছনে থেকে এই যে মিস শুনে থেমে যাই। শুনতে পাচ্ছেন এই যে। আমি পাশ ঘুরে তাকাতেই। আপনাকে বলছি, নাম কি আপনার, আর এদিকে উকি ঝুঁকি কেন করছেন? কি বললেন? আমি উকি ঝুঁকি করছি? হ্যাঁ আমি তো সেটাই দেখলাম। ভুল দেখেছেন, আমি এখানে ঘুরে ফিরে হাঁটছিলাম। আমি তো দেখলাম আমার দিকে তাকিয়েছিলেন মিস। আপনার দিকে তাকিয়ে থাকা ঠেকা পড়েনি। আজাইরা পেঁচাল পারেন মিয়া, সকাল সকাল মুডটাই খারাপ করে ফেলল। বলে চলে আসতে নিলেই শুনতে পাই, এই যে মিস নামটা বলে তো যান। জানি না বলে চলে আসি। এদিকে আপনার পেট ফেটে হাসি দিল। কালকে মুখ দেখে ভাবছিলাম হয়তো মেয়েটা চুপচাপ, বাপরে কি ঝগড়ুটে মেয়েও। যাই, রেডি হতে হবে। ফাইজা, কলেজ কখন যাবি? 9টা বাজতে চললো। এই তো মা, আমি রেডি, তাড়াতাড়ি নাস্তা দাও। টেবিলে দেওয়া আছে, নিয়ে খেয়ে নে একটু, আমি সাদকে রেডি করে দিই। আচ্ছা বলে খেয়ে নিচে নেমে রিকশার জন্য দেরি করছি, ঠিক তখনই পিছনে থেকে, এই যে মিস ঝগড়ুটে কলেজ যাচ্ছেন নাকি? আপনি আমার পিছু নিচ্ছেন নাকি? আর ঝগড়ুটে কি হো, আমার চাইতে আপনি বেশি ঝগড়া করেন। একদম না, আমি খুবই ভালো এবং ভদ্র ছেলে, বুঝলা? আচ্ছা তোমার নাম কি মিস? মিস কি হুম, আমার নাম ফাইজা, বুঝলেন? মৃত্তিকা, ফাইজা নৃত্য। মৃত্তিকা আস্তে করে আওড়ালো মুখে। আপনার কিছু বললেন? না কিছু না, ওই যে রিকশা এসেছে, কলেজে যাও। কথা বলতে আর ঝগড়া করার জন্য সারা জীবন আছে, এখন যাও। সারা জীবন আপনার সাথে ঝগড়া কেন করব? ভ্রু কুঁচকে বললাম। আরে তোমার কলেজের সময় হয়েছে, যাও। আমিও আর দেরি না করে চলে গেলাম কলেজে। আফনান যে কলেজে শিক্ষকতা করেন সেটা জেলাভিত্তিক, অন্য রাস্তা দিয়ে যেতে হবে। আমি উপজেলা ভিত্তিক কলেজে পড়ি, বিধায় অন্য রাস্তা। কি বলছো তুমি? সালেহা ভাবিরা এখানে থাকে? হ্যাঁ, কাল দিবাকে নিয়ে নিচে গেছিলাম, তখন ভাবির সাথে দেখা, বাসায়ও গেছিলাম। ভালো করছে, তখন জাহান্নাম থেকে চলে এসে। হ্যাঁ তা যা বলেছ, সেই মেয়েটা ছোট থাকতে চলে গেল, পরে তো খোঁজ পেলাম না। ব্যাগের কি পরিহাস, আবার কতদিন পর এক জায়গায়। আচ্ছা আসাদ ভাই এর সাথে দেখা হইছে তোমার? না ভাই, নাকি কুমিল্লা গেছে ব্যবসার কাজে, আসতে 2-3 দিন দেরি আছে। আসলে দেখা করিও। আচ্ছা আপনার চলে গেছে? হ্যাঁ অনেক আগেই গেছে, তুমি কে নাও। দোস্ত কি পরীক্ষা দিব, কিছুই পারি না। প্রতিবার পরীক্ষার আগে বলিস কিছু পড়ি নাই, কিছু পড়ি নাই, পড়ে তো সেই রেজাল্ট করিস। এসব নেকামি বাদ দে, চল কিছু খাই, খিদা লাগছে। আমার বান্ধবী ইচ্ছা। সত্যি বলছি, কিছু পড়ি নাই। আচ্ছা চল আগে খাই, পরে তোর সত্যি কথা শুনবো। কলেজ শেষে ইচ্ছা, জানিস কি হয়েছে? সকাল থেকে যা হয়েছে বললাম। কি বলিস মাম্মা, তোর কি তারে ভালো লাগছে? চুপ থাক, আমি বলছি কি ভালো লাগছে। তাহলেও কি ঝুঁকি দেশ কিল্লাই, হুহু বুঝি বুঝি। সব বুঝিস তুই, থাক আমি গেলাম, তোরে বলাই ভুল আমার। আরে এমন করিস কেন? আরে এভাবেই তো মানুষ প্রেমে পড়ে, বুঝিস না? শোন, আমার আজাইরা পেঁচাল পাড়ার সময় নাই, কাল দেখা হবে, টাটা।
মা, বাবা কবে আসবে? এখন কাজ শেষ হয়নি। আরো 2 দিন পর। আচ্ছা দাঁড়াও, একটা কল দিয়ে কথা বলবো। মাত্র কলেজ থেকে আসলি, আগে ফ্রেশ হয়ে নে, খাবার খেয়ে তারপর কথা বলিস। আচ্ছা মা, সাত ফেরেনি এখনো নাকি কোচিং এ গেছে? হ্যাঁ। আচ্ছা। আমি গোসল করে খাবার খেয়ে বাবাকে কল দিলাম, কিন্তু কল কেটে আসলো। হয়তো ব্যস্ত আছে। আচ্ছা একটু ঘুমিয়ে নি। ফোনের রিংটোনের শব্দতে ঘুম ভেঙে গেল। দেখি বিকেল হয়ে গেছে। বাবা কল দিচ্ছে, রিসিভ করে, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমার মা, কেমন আছো? ভালো বাবা, তুমি কেমন আছো? কবে আসবে? ভালো লাগছে না, তাড়াতাড়ি চলে আসো। ভালো আছি মা, কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসবো। তোমার মা কি করছে আর সাদ কি বাসায় আসছে? মা তো টিভি দেখছে বোধহয়, আর সাদ আসেনি এখনো, আসবে এক্ষুনি হয়তো। আচ্ছা মা, ভালোভাবে থেকো। কেমন? বাবা তুমিও সাবধানে থাকবে, আল্লাহ হাফেজ। মা আমি একটু বাহিরে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা বাবা। আপনার যখন ফ্ল্যাটের সাইডে খেলার মাঠে আসে, দেখতে পায় ফাইজাকে। মিস ফাইজা, এখানে কি করছো? ঘোড়ার ঘাস কাটছি। কাটবেন আপনি, যত সব আগুবি কথা, দেখতেই পারছেন বসে বাচ্চাদের খেলা দেখছি। আমি কি পাশে বসতে পারি? প্রথমত, জায়গাটা আমার বা আপনার বাপের না, যে কেউ ইচ্ছে করলে বসতে পারেন। আর দ্বিতীয়, বসেন তবে আমার পাশে না, কিছুটা দূরে। কেমন? আমি কিন্তু তোমার পাশে বসতে চেয়েছি মিস ফাইজা। আচ্ছা তুমি কি সব সময় রাগী মুডে থাকো, নাকি একটু ভালোভাবে কথা বলতে পারো? ভালো মানুষের সাথে ভালোভাবেই বলি, তবে যারা আমার সাথে ঝগড়া করে তাদের সাথে এমনি করি, বুঝলেন? আর কিছু বললাম না, বিকেলের আবহাওয়া একটু অনুভব করছি। বুঝলাম। কিছুক্ষণ পর সাত, চল বাসায় যাব, সন্ধ্যা লাগতেছে। মা বকবে। আচ্ছা ধানিলঙ্কা, আবার দেখা হবে। কি বললেন আবার? বললাম তো আমার নাম ফাইজা, বুঝলেন? আচ্ছা আচ্ছা, তবে আমার কাছে মৃত্তিকা নামটাই সুন্দর লেগেছে, আমি মৃত্তিকা বলেই ডাকবো। এভাবে বলায় কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করলাম, তবে প্রকাশ করলাম না। তারপর বাসায় চলে আসলাম। নামাজ আদায় করে সাদকে একটু পড়তে বসালাম। পড়া শেষ করে এশার নামাজ আদায় করে খেয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে টেবিলে কখন ঘুমিয়ে গেছি জানি না। বাহিরে ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজ বোধহয় আর বাহিরে বের হওয়া যাবে না। বেলকানি থেকে দেখলাম বৃষ্টির বড় বড় ফোঁটায় তেমন কিছু পরিষ্কার ভাবে দেখা যায় না। আমিও কিছুক্ষণ ঝুম বৃষ্টি অনুভব করলাম। ড্রয়িং রুমে আসতেই দেখি মা রান্নাঘরে। মা কি রান্না করছো? বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি রান্না করছি, সাথে গরুর মাংসের ভুনা। আর তোর অ্যালার্জির জন্য ডিম ভেজে দিব। এখন যা, সাদকে ঘুম থেকে তুলে পড়তে বসা। যে বৃষ্টি হচ্ছে, আজ বোধহয় স্কুলে যাওয়া দেয়। আচ্ছা মা। আপনার জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছে আর চা খাচ্ছে। বৃষ্টি দেখছে কমই, তবে বৃষ্টি অনুভব করা বৃষ্টিকন্যাকে দেখছে। আচ্ছা মেয়েটা এত মায়াবী কেন? হে মায়াকন্যা, এই 27 বছরে কারো প্রতি এতটা অ্যাট্রাকটিভ হয়নি, কারণ মনের গহীনে যে তুমি ছিলে, এখনো আছো। আগে তো অনেক গুলুমুলু ছিলে, কিউট। বড় হয়ে দেখি একদম আমাকে ঘায়েল করা রূপ আমার মায়াকন্যার, মাশাআল্লাহ। আমাকে বেসামাল করে দিয়েছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তি দিতে হলে আগে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে আসতে হবে। একবার হারিয়ে ফেলেছিলাম, এবার আর হারাতে দিব না, কখনো না। মনের খাঁচায় বন্দি করে রাখবো। আমার মায়াবতী, বলে মুচকি হেসে চায় চুমুক দেয়। আচ্ছা আপু, প্রধানমন্ত্রী কয়টা কুরবানি দেয় ঈদে? আমি সাদের কথা শুনে হা করে আছি। এ ছেলে বলে কি প্রধানমন্ত্রী কয়টা কুরবানি দেয় আমি কিভাবে জানবো? আর এটা কেমন প্রশ্ন? তোর পড়াশোনা নাই, সারাদিন এসব চিন্তা মাথায় আসে নাকি? তুমি জানো না সেটা বললেই হয়, এতে ধমক দেওয়ার কি আছে? আপু জানো, আমার একটা নিউ ফ্রেন্ড হয়েছে। তাই নাকি? কেমন বন্ধু তোর? আপনার ভাইয়া অনেক ভালো।
কাল স্কুল থেকে আসার সময় একসাথে এসেছিলাম, আমাকে আদর করে দিছে, চকলেট দিছে। আপনার কে? ওই যে পাশের ফ্ল্যাটে নতুন আসছে কয়েকদিন হলো ওই ভাইয়া। নতুন বলতে তো ও ওই ঝগড়ুর নাম তাহলে আপনার? বাহ, মানুষের মতো নামটাও সুন্দর বলছি আর মুচকি হাসছি মনে মনে। আপু কি ভাবছো? কিছু না, তুই যা এখন। আচ্ছা। কেটে গেল দুদিন। আপনার আর ফাইজা কারো সাথে কারো দেখা হয়নি? বাবা তুমি কখন আসছো? এরা কারা বাবা? তুমি কলেজে যাওয়ার পর সম্ভবত ওই সময় আসছি, আর এরা তোমার মিজান আঙ্কেল আর তোমা আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। আসার এটা তোর মেয়ে মানে পুচকে ফাইজামা? মাশাআল্লাহ, কত বড় হয়েছে। আঙ্কেলের কথায় খানিকটা লজ্জা পেলাম। বাবা বলল ফাইজা যাও ফ্রেশ হয়ে নাও। আচ্ছা বাবা। আচ্ছা আঙ্কেল আন্টি, আপনারা চা খান, আমি যাই, পরে গল্প করব কেমন। বলে রুমে চলে গেলাম। প্রচন্ড গরম আজ, তাই গোসল করে নিলাম। ভাইজান আজ তাহলে যাই, এখানে আছি, দেখা সাক্ষাৎ হতেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা মিজান ভাই, আবার এসো কিন্তু। আর আপনাদের কি খবর, কত বড় হয়েছে? আরে অনেক বড় হয়েছে, বিয়ে দিব। হা হা হা। পড়াশোনা শেষে এখানকার জেলাভিত্তিক কলেজে এই শিক্ষক হিসেবে যোগদান করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো ভাই, দেখা করতে হবে। হ্যাঁ দোস্ত, আমি তোদের এখানে আসছি, আয় তুই ইচ্ছে। কি বলছিস? এখানে কি কোন দরকার নাকি? বাসায় আয়। আরে না, এমনি আসলাম, তুই আয়, একটু হাঁটি। আচ্ছা একটু থামো, আমি আসছি। মা আমি নিচে যাই, সাদের খেলা করছে, একটু পর ওকে নিয়ে আসবো। আচ্ছা। বলে আমি নিচে চলে আসলাম, দেখি মাঠের কিছু দূরে ইচ্ছে দাঁড়ায় আছে। কিরে বাসায় যাস নাই? এখানে দাঁড়িয়ে কি করছিস? না রে, অন্যদিন যাব, আজ একটু ঘুরে বাসায় যাব। কোথায় ঘুরবি? তোর কাজকর্ম আমার কাছে ভালো ঠেকছে না, কিছু হয়েছে কি? আরে কিছু না, চল সামনে আগাই। আরে এদিকে যাব না। মাকে আমি বলছি সাদের সাথে থাকবো, মা জানতে পারলে খারাপ হবে। কিছু হবে না, চল তো। বলে আমার হাত ধরে সামনে নিয়ে যেতে থাকে। মাম্মা দেখ, দুইটা পাখি যায়, চল একটু খাতির যত্ন করি। ইচ্ছে দেখা, ওই ছেলেগুলো এদিকে আসছে, চল তাড়াতাড়ি। আমরা যেই পিছনে ঘুরবো, একটা ছেলে এসে হাত ধরে, হাত ছাড়ানোর চেষ্টা করলেও পারছি না, ভয় পেয়েছি প্রচুর। তখনই পিছন থেকে কেউ এসে ছেলেটাকে নাক বরাবর ঘুষি মেরে দিল। পিছনে তাকিয়ে দেখি আপনার দাঁড়িয়ে, দৌড়ে আপনানের পিছনে লুকিয়ে আছি। এদিকে আপনার ছেলেগুলোকে উত্তম মাধ্যম দিতেই ওরা পালিয়ে যায়। এদিকে কি টেগে কি করতে আসছো বলো, চিল্লিয়ে। আমি ইচ্ছের সাথে আসছিলাম, ওই আসতে বলছিল। মাথা নিচু করে মিনমিন করে বললাম, ইচ্ছেকে? ইচ্ছে আর কোথায়? পিছনে তাকিয়ে দেখি কোথাও নেই। আমার রাগ হলো, এভাবে রেখে পালিয়ে গেল, তোর সাথে আর কথাই বলবো না। কি হতে পারতো আজ, বুঝতে পারছো তুমি? আমি নিজ ইচ্ছায় আসিনি, সত্যি বলছি। একটু সরসল নয়নে আফনান ফাইজার দিকে তাকিয়ে মনটা নরম হলো। আসলে আফনান কলেজ থেকে আসছিল, আর রাস্তায় এই ঘটনা ঘটে। চলো এবার না এখানেই থাকবে সারা জীবন? বজ্জাতটা দেখতেই সুন্দর হলে কি হবে, আস্ত একটা করল্লা, মনে মনে। বাসার কাছে এসে আমাকে বলে, ভিতরে যাও। আপনি যান, আমি পরে সাদকে নিয়ে যাব। এ কথা বলতেই সোজা কোথায় গেল। কিছুক্ষণ পর সাদকে নিয়ে আসলো, বলল এবার ভিতরে যাও, আর কখনো যেন তোমাকে ওই দিকে একা যেতে না দেখি। আমি একা যাইনি। আচ্ছা ঠিক আছে, একা যাওনি, কিন্তু আর কখনো পরিবারের লোকজন ব্যতীত যাবে না। আচ্ছা বলে চলে আসি। রাতে খাবার খেয়ে রুমে আসতেই দেখি আমার ফোন মশায় কাঁপছে। নিয়ে দেখি ইচ্ছে কল দিচ্ছে। ওর কথা মনে পড়তেই রাগ লাগছে। আমি কল রিসিভ করিনি, দেখি মেসেজ করছে। রাগ করিস না প্লিজ, আমি মানছি আমার ভুল হয়েছে তোকে একা রেখে আসা। বিশ্বাস কর বিপদে আছি। আচ্ছা রবিবার কলেজ আয়, তোকে সব বলবো।
আমি কাল ছুটি থাকায় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা উঠে নামাজ আদায় করে সাদে আসলাম। আজ কয়েকদিন পর সাদে আসলাম। আসতেই দেখি আফনান দাঁড়িয়ে আছে তাদের ফ্ল্যাটের সাথে, আমাদের আর আফনানদের ফ্ল্যাট পাশাপাশি হওয়া এরকম। সাদে এত সকালে তোমার কি? পড়াশোনা নাই তোমার সারাক্ষণ? তো ঘোরাঘুরি দেখি। এ ছেলে বলে কি সারাদিন আমি ঘোরাঘুরি করি, রাগটা একপাশে রেখে বললাম। সকালে মানুষ সাদে কেন আসে, নিশ্চয় নাচতে না। ভোরের হাওয়া খেতে আসছি। আমার মায়াকন্যার রাগ তো ভালোই আছে, মুচকি হেসে বিড়বিড় করে বলল। কিছু বললেন ভ্রু কুঁচকে? না, এখন রুমে যাও, নাস্তা করে পড়তে বসো বলে চলে গেল। আস্ত মানুষ শয়তান একটা, ভালোভাবে একটু বললেই হতো, তা না ধমক দেয়। সুন্দর শয়তান, কিউট নাম, বা কি নাম দিলাম বলেই হাসতে লাগলাম। বেশিক্ষণ না থেকে নিচে আসলাম, নাস্তা করে পড়তে বসলাম। শয়তানের আদেশ। আজ শুক্রবার বিধায় টুকটাক কাজ করলাম। গোসল শেষে নামাজ পড়ে জানালার পাশে দাঁড়িয়ে আছি, বাবা সাদকে নিয়ে মসজিদে গেছে। একটু পর দেখলাম নামাজ শেষে লোকজন মসজিদ থেকে আসছে। কিছুটা দূরে বাবা, মিজান আঙ্কেল, আফনান সাদকে কোলে করে নিয়ে আসছে। বাবা মাস্টার মশাইকে সাদা পাঞ্জাবিতে দারুণ লাগছে তো, মাশাআল্লাহ। এরপর ওরা ওদের বাসায় চলে গেল। বাবা এসে একসাথে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনে রিংটোনের শব্দতে গিয়ে দেখি আননোন নাম্বার ধরলাম। না, দ্বিতীয়বার রিং হতেই রিসিভ করে কানে দিতেই। ফোন রিসিভ করতে এত সময় লাগে? তাড়াতাড়ি নিচে আসো। নিচে কিন্তু কেন? মাঠে ঘাস কাটতে যাব, গাদি, আসো নিচে। আচ্ছা বলে নিচে আসতেই দেখি মাস্টার মশাই নর্মাল ড্রেসআপে আছেন, সাদা টি শার্ট সাথে ব্ল্যাক জিন্স পায় নর্মাল চটি। এ লোকটাকে যত দেখি আরো দেখতে মন চায়, মনে হয় সারাদিন বসে বসে তাকে দেখি। ছি ছি, এগুলো কি ভাবছি আমি? কারো সম্পর্কে না জেনে ভালোবাসা ঠিক না। হয়তো গার্লফ্রেন্ড থাকতে পারে বা পছন্দের কেউ, ভাবতেই মনের ভেতর অস্থিরতা অনুভব হচ্ছে। থাক, যা ইচ্ছা করুক, আমার কি। বলেন সমনে এগুই। এসেছো এটুকু আসতে এতক্ষণ লাগে? কি হয়েছে, আমাকে কেন ডাকলেন? কেন তোমাকে ডাকা যাবে না, কোথাও উল্লেখ আছে? বলছি ভালোভাবে, আপনি তেরাভাবে কেন উড় দিচ্ছেন? আচ্ছা বলছি একটু ফ্রি আছি, ঘোরাঘুরি করি চলো। ঘোরাঘুরি জন্য আমি কেন? কি মেয়ে রে বাবা, আমার মায়াকন্যা ছাড়া কার সাথে ঘুরবো, বোঝেও না কিছু মনে মনে। আপ সেদিন বান্ধবীর সাথে তো ড্যাং ড্যাং করে গেছিলে, আজ আমি নিয়ে যেয়ে চাইলাম তাতে এমন করছো? কিছু করিনি, চলেন। বলেই আমি, আফনান, সাত তিনজন হাঁটতে লাগলাম। আফনান আর সাত সামনে, আমি পিছনে, ওদের সাথে আমি হাঁটতে পারছি না। ওদের দেখলে মনে হয় কতদিনের চেনা আফনান কত সহজে বাচ্চাদের সাথে মিশে। এই একটা লোককে দেখলে সব গোলমেলে যায়, ও পাল্লা। ছেলে মানুষকে এতটা সুন্দর করে তৈরি করতে নেই। কি হয়েছে, কচ্ছপের গতিতে হাঁটছো কেন? বাসায় কি খাওয়া দাওয়া করো না ঠিক মতো? ভাইও আপু তো আমার থেকেও কম খায়, হি। রাগী চোখে তাকালাম সাদের দিকে। ওর দিকে তাকিয়ে লাভ নেই, এত বড় একটা মেয়ে এতটুকু খাবার খেলে চলে? আচ্ছা সে দেখা যাবে, ওই যে বসার জায়গা, ওখানে চলেন, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা বলে ওখানে গিয়ে বসলাম। আসলে ওটা বিকেলে বসার জন্য পারফেক্ট একটা জায়গা, সাইডে কিছু দোকান আছে। কে কি খাবে? ভাইও আইসক্রিম আর চকোলেট খাবো। তুমি? ঠান্ডা পানি খাবো, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। ঠান্ডা পানি বোধহয় এখানে পাওয়া যাবে না, তবুও দেখি। বলে চলে গেল। কিছুক্ষণ পর দেখি হাতে চিপস, চকোলেট, আইসক্রিম আর কোকাকোলা। ঠান্ডা পানি নাই, সব নোংরা পানি, ওগুলো খাওয়া হবে না, এটা ঠান্ডা খাও। স্বাদ ওইদিকে খাচ্ছে আর গেমস খেলছে। আচ্ছা ফাইজা তোমার ছোটবেলার কোন বন্ধু ছিল? হুম হুম, চিপস মুখে দিয়ে। কে আর কেমন? ফাইজা বেশ বুঝতে পারছে আফনানের কথাই বলছে হয়তো। সে মনে করছে ছোটবেলার কিছু মনে রাখিনি আমি, কিন্তু আমি তো মনে রাখছি।
আর সেদিন আঙ্কেল আন্টি থেকে আপনাদের কথা শুনে বুঝতে পেরেছে তার পছন্দের মাস্টার মশাই হলো তাদের ছেলে। ভালো আবার কেমন দায়সারা ভাবে, আচ্ছা এসব কেন বলছেন? আপনার থতমত খেলো বলল, না এমনি বললাম। আচ্ছা অনেক হয়েছে, আজ চলো বাসায় ফিরতে হবে, অন্য একদিন আবার নিয়ে আসবো। আচ্ছা ভাই চলো। বাসায় পৌঁছতে সাত ভেতরে চলে গেল দৌড়ে, আমি যেতেই মৃত্তিকা ডাক শুনে মনটা ধো করে উঠল, নিজেকে সামলিয়ে বললাম, কিছু বলবেন? তোমার কি ছোটবেলার কিছু মনে নেই? ইনোসেন্ট ফেস করে বলল। আমার হাসি পেল, মাস্টারমশাই যে এত দোতলা, তবে একটু ভাব নেওয়া যাক। না মনে নেই, আর এত ছোটবেলার কথা কে মনে রাখবে বলুন, আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও, মন খারাপ করে। রাতে শুয়ে আপনার ভাবছে তবে কি তার মায়াকন্যা তাকে ভুলে গেছে আর মনে রাখেনি? আচ্ছা না রাখুক, তবুও আমার হয়েই থাকতে হবে। দেখা যখন পেয়েছি আর ছাড়ছি না, খুব তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে আসবো তোমায় বলে মুচকি হেসে ঘুমের দেশে বাড়ি জানায়। সকালে খাবার টেবিলে আপনার মা বাবার সাথে বসে খাচ্ছে। আপনারা আজকে শনিবার, তোর কলেজে তো যেতে হবে না। গ্রাম থেকে মিতুর শ্বশুর শাশুড়ির সাথে কিছু আত্মীয় আসছে বেড়াতে। আমাদের বাসায় দাওয়াত দিতে হবে না, দিলে খারাপ দেখায় তো, তুই একটু গিয়ে ওদের নিয়ে আয় বাবা। বাবা ফোন করে বলো তাহলে তো হয়। ওফস, তুই তো জানিস বাবা ওর শ্বশুর বাড়ির লোকজন কেমন। গিয়ে দাওয়াত না দিলে পরে হয়তো তোর বোনকে কথা শুনবে। আচ্ছা আচ্ছা যাব। তাহলে খাওয়া শেষ করে যে আমি আসাদ ভাইকে ভাবি আর বাচ্চাদের নিয়ে আসতে বলি। ফাইজা আসার কথা শুনে আপনাদের চোখ মুখে খুশি ফুটে উঠল। খাওয়া শেষে করে আপনার চলল বোনের বাসায়। তোমার মায়ে ছিল আকাইমা, তার মায়া তুমি ওরম তো হইবই। মা তুমি কয়েকদিনের জন্য বেড়াতে আসছো, এখানে এসে মিতুকে কটু কথা শোনানো লাগবে তোমার। আর এখানে রান্না না পারার কি হলো? আমি কি না খেয়ে থাকি? আর মিতু কি রান্নার জন্য কম্পিটিশনে যাবে যে? তাকে রান্না ভালো করতেই হবে। হায় হায়, তুই কি আমার পোলা? তো আমার কেমন যেন বিশ্বাস হয় না কয়দিনে আমার পোলারে আঁচলে বাঁধছে। মা আপনার ছেলের কথায় কিছু মনে করবেন না দয়া করে। থাক, শাক দিয়ে মাছ ঢাকার দরকার নাই। মৃদু টেবিলে খাবার সাজিয়ে সবাইকে ডাকলো। গ্রাম থেকে মৃদুর শ্বশুর শাশুড়ি ননদ আসছে। ভাবি তোমার ভাই এখানে আসে না? ওই তো একজন শিক্ষক, তেমন একটা সময় পায় না। মৃদুর শাশুড়ি মনে মনে ঠিক করে, এত ভালো বলা হাত ছাড়ন যাইব না, যে করেই হোক বৃষ্টির লগে বিয়া দিতে হইব। আসবো। আরে ভাই তুই আয়। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি, তুমি ভালো আছোনি? জি আঙ্কেল ভালো। ভাই বসো। না রে বসবো না, কাজেই আসছি। আচ্ছা আঙ্কেল আন্টি সহ সবার দাওয়াত আমাদের বাসায় বাবা নিয়ে যেতে বলেছে। মৃদুর শাশুড়ি মনে মনে খুশি হয় এই সুযোগ কথা খান তোলার। আচ্ছা বাবা আমরা যাবো, ব্যয় বেয়ানের সাথে দেখা করা লাগবে, তাই না? যামো যামো। আচ্ছা তাহলে সবাই রেডি হয়ে আসেন। মৃদু দিবা কোথায়? বৃষ্টির কাছে। আচ্ছা তাড়াতাড়ি কর, তোদের রেখে আমাকে আবার বাবার সাথে বাজারে যেতে হবে। হুম। রৌদ্র উজ্জ্বল দিন, গাছের যেন একটা পাতাও নড়ে না। চারদিকে শুধু তৃষ্ণার্ত জীবন, অতিক্রান্ত পথ চলে, কেউ কেউ জীবিকার তাগিদে ছুটছে। সবাই চলছে তো চলছে, একজনের গন্তব্য এক এক জায়গায়। গরমেও তাদের ব্যস্ততা কমে না। একটুখানি বৃষ্টির জন্য অপেক্ষা। বর্ষাকাল তবুও যেন ভাবসা গরম। ফাইজা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে মানুষের কর্মকাজ দেখছে। তখনই পিছন থেকে তার মা ডাক দেয়, পিছনে তাকায় সে, তার মা বলে, গোসল করে নে তাড়াতাড়ি। কেন মা? তোর মিজান আঙ্কেল এসে সবাইকে দাওয়াত দিয়ে গেছে, অনেক করে বলে গেল যেতে তোর বাবা বিকেলে আমাদের সাথে জয়েন করবে, তাই আমাদের দুপুরের আগে থেকেই থাকতে বলছে। এখন যা গোসল করে রেডি হয়ে নে। আচ্ছা মা, হঠাৎ দাওয়াতের রিজন কি? মানে কোন অনুষ্ঠান নাকি?
কেন অনুষ্ঠান হলেই শুধু দাওয়াত পাস তুই? এমনিও তো ভাই দাওয়াত দেয়, তাছাড়া মিতুর শ্বশুর বাড়ি থেকে বেড়াতে আসছে লোকজন। আচ্ছা মা, আমি যাব না। কেন, কি সমস্যা তোর? কিছু না, আমি যাব না, ঘুমাবো। এটা কি আমার হাতে দেখছিস, হাতে থাকা ঝাড়ু দেখিয়ে যাচ্ছি এর জন্য এমন ভয় দেখানো লাগে? সোজা কথার মানুষ তুই না। আমি গোসল করে একটা আকাশি রঙের থ্রি পিস, সাদাও না, সাদা সালোয়ার পরে চুল ভেজাদাই ছেড়ে রাখলাম। হয়েছে তোর, চল চল। এ ফ্ল্যাটে এসে ডোরবেল বাজাতেই তমা আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ভাবি, ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, ওরা কোথায়, কাউকে নিয়ে আসোনি? আরে আসছে ভাবি, ফাইজা ডাকতেই আমি আর সাদ সালাম দিলাম। আন্টি আমাদের জড়িয়ে ধরে বলল, আসতে নাকি চাইছিলে না মা? কেন, আমরা খারাপ মানুষ? আন্টির কথা শুনে লজ্জা লাগলো। এই দেখো তোমাদের বাহিরে দাঁড় করাই রাখছি, এসো মা ভেতরে। ভেতরে গিয়ে বসতেই মাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আমি সোফায় বসে টুকটাক আর সাদ তো গেমসে ব্যস্ত। তখনই একটা মিষ্টি করে মেয়ে হাঁটতে হাঁটতে আসলো। এটাই হয়তো দিবা। তুমি আমার সাথে খেলবা, তুমি আমার সাথে খেলবা? হ্যাঁ কিউটি, খেলবো, গাল টেনে দিয়ে বলে ওর সাথে খেলতে লাগলাম। আর এদিক ওদিক দেখছি, মাস্টার মশাইকে কোথাও দেখছি না, তবে কি বাসায় নেই? কিছুক্ষণ পর আফনান আর তার বাবা বাজার থেকে আসছে। প্রথমেই আফনানের চোখ গেল সোফায় বাম পাশে বসে থাকা রমণীর দিকে। ফাইজা আফনানের বাবার সাথে একটু কথা বলে, বাবা তুমি গোসল করে নাও, না হলে অসুস্থ হয়ে যাবে, বলতেই আফনানের বাবা চলে গেল। আফনান ফাইজার সাইডে সিঙ্গেল সোফায় বসলো। তা তুমি আমাদের বাড়ি কেন? ইসমা ওনা কোথাকার, কাকে দাওয়াত দেয়? মুখ চেপে হাসি দিয়ে এদিকে ফাইজা তো অপমানে লাল হয়ে গেছে। আমি কোথাকারকে তাই না, এখন তো বলবে নি রেগে। হ্যাঁ তাই তোকে আপনি ম্যাম, আমি তো চিনি না আপনার। ভ্রু কুচকে ফাইজা তো কেঁদে দিবে অবস্থা। আফনান হচ্ছে এটা কি? ফাইজা মার সাথে এমন করছিস কেন? পিটুনি লাগবে তোর। আমি কাউকে চিনি না, আর অচেনা কাউকে আমার বাসায় নিয়ে আসলে আমার তো জানা উচিত তাই না? একটু সিরিয়াস হয়ে তোর চিনা লাগবে না, যা এখান থেকে। আমার মাটাকে আর প্রশ্ন করবি না। বাহিরে থেকে আসছিস, খেয়াল আছে তোর? যা গোসল করে নে। খেয়াল থাকবে কিভাবে? সামনে তোমার বৌমা আছে, তার দিকে তাকালে দুনিয়া ভুলে যাই। আস্তে করে, তবুও তোমার রহমান শুনতে পেল আর মুচকি হেসে দিয়ে রান্নাঘরে গেল। আচ্ছা যেই হও না কেন, খেয়ে যেও বলে মুখ চেপে হাসে উঠে যেতে লাগলো। তখনই আরে বেয়াই যে, কেমন আছেন? বৃষ্টি বলল। আর চোখে একবার ফাইজার দিকে তাকিয়ে আফনান বলল, ভালো বেয়ান, আপনি ভালো আছেন? ভালো। তা তো দেখি আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছেন। যার সুন্দর বলার কথা সে তো আর বলে না, আস্তে করে কিছু বললেন বেয়াই? না না, আমি পরে কথা বলি, কেমন? বেয়ান নন। দুজনের কথোপকথন এতক্ষণ আর চোখে দেখছিল ফাইজা, আর রাগে অভিমানে পুড়ছে একদম। তার এটা ভেবে খারাপ লাগছে, আফনান তাকে ভুলে গেছে। মন খারাপ করে বসে আছে, ভাবছে এরপর আর আফনানের সাথে কথা বলবে না। আর কোথাও যেতে বললে যাব না, তার বেয়ানকে নিয়ে যাক বলে মুখটা গোমরা করে রাখে। আড়াল থেকে আফনান দেখে হাসলো আর বলল, আমাকে চিনেও না, চেনার অভিনয় করে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ? আমিও দেখি। তুমি নিজ থেকে কবে বলো আমাকে ভুলোনি তুমি? বলে চলে গেল। খাবার টেবিলে বসে সবাই খাচ্ছে। তোমার রহমান আর সালেহা খাবার সার্ভ করছে। আফনানের পাশে বৃষ্টিকে দেখে ফাইজার অভিমান যেন আকাশচুম্বী হলো। খাবার সামনে নিয়ে চুপচাপ নাড়তে লাগলো। খাবার গলা অবধি যাচ্ছে না তার। আফনান কি সুন্দরভাবে খাচ্ছে আর বৃষ্টির সাথে কথা বলছে। তখনই মৃদুর শ্বশুর বলল, তা আফনান বাবা, তোমার কলেজে পড়াতে কেমন লাগছে? ভালো আঙ্কেল। বিয়ে শাদী কবে করবে? আর চোখে ফাইজার দিকে তাকিয়ে, খুব শীঘ্রই। পছন্দ আছে নাকি? আপনি খাবার খেয়ে নিন আঙ্কেল, বিয়ের দাওয়াত আপনি পাবেন, সেটা নিয়ে নিশ্চিত থাকেন। ফাইজামা খাচ্ছ না কেন? খাবার আরো নাও। খাচ্ছি তো আন্টি। ও এরকমই ভাবি খাবারের প্রতি অনীহা।
খাবার খেয়ে সবাই বসে গল্প করছে, আমি চুপচাপ গল্প শুনছি। আমার চুপ থাকা দেখে মিতু আপু বলল, ফাইজা তো কোনো কথাই বলছো না, মন খারাপ নাকি? না না আপু, আপনারা গল্প করেন, আমি শুনছি তো। আফনান তাকিয়ে দেখলো ফাইজার মন খারাপ তখনকার ব্যাপারে নাকি ভাবছে সে। আচ্ছা ভাই, বিকেলে একটু ঘোরাঘুরি করা হোক, কি বলেন আপনি? অবশ্যই অবশ্যই। মা, আমি একটু বাসায় যাই। মা কিছু বলার আগেই আন্টি বলল, কেন মা, খারাপ লাগছে এখানে? কোনো সমস্যা হচ্ছে? কি হচ্ছে মা, বলো আমাকে। আসলে আন্টি কয়েকদিন পর পরীক্ষা, তাই যাই একটু পড়তে বসি। মা বলে, তুমি কেমন পড়বা আমি তো জানি। তাই না, পড়তে বসে ঘুমাবি, আর কেউ নেই, ওখানে যেতে হবে না, একা এখানেই থাক। কি আর করার, অগত্যা থাকতে হলো। বিকেলে সবাই রেডি হচ্ছে, আমি দেখছি আমাকে কেউ বললেও না যেতে। কান্না লাগছে খুব, ওই পেতনির সাথে ঘুরবে, সেখানে আমাকে কেন নিবে? আর পেতনি তো বলার সাথে সাথে রাজি হয়েছে, মনে মনে এসব বলছি আর রাগ উঠছে। ফাইজা, তুমি এখনো রেডি হওনি? মিতু আপু, তোমরা যাও, আমি যাব না। কেন কেন যাবে না? দেখো আফনান, বৃষ্টি, তোমার দুলাভাইয়া, সাদ, দিবা, আমি সবাই যাচ্ছি আমরা, তুমি কেন যাবে না? রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আপুর আন্টিমার জোড়াজুড়িতে রেডি হতে লাগলাম। গোলাপি লং কুর্তির সাথে কালো হিজাব পরে নিলাম। মুখে কোন রকমের প্রসাধনী ব্যবহার করিনি। রেডি হয়ে বাহিরে আসতেই দেখি মাস্টার মশাই। কালো শার্ট, কালো জিন্স পরে আছে, চোখ ফেরানো মুশকিল একদম। ফাইজা। কারো ডাক শুনে আফনান দরজার দিকে তাকাতেই থমকে গেল। সামনে। স্তব্ধ হয়ে গেল আফনান, সামনে যে মায়াহরণী দাঁড়িয়ে আছে। এত সাধারণ ভাবে আছে, তবুও যেন এক অসাধারণ নারী, অনন্যা। না আর হবে না, আজকেই বাসায় কথা বলতে হবে, না হলে দেরি হয়ে যাবে। ভাই, একটু ঝাঁকুনি দিয়ে। কোকি, কোথায় হারিয়ে গেলি? কোথাও না, আচ্ছা যাওয়া যাক। মিতু আপু আর দুলাভাই এক রিকশায় উঠলো, সাদ আর আফনান একটায়, আমি আর বৃষ্টির এক রিকশায়। যাক বাব্বা, বৃষ্টি না বৃষ্টি আফনানের সাথে চিপকা চিপকি করে যায়নি, এতেই শান্তি আহ। রিকশা তার আপন গতিতে চলছে, বিকেলে হলেও রোদের তেজ কমেনি। সূর্য মামা হয়তো আমাদের বেড়ানো দেখে তার তেজ বেশি করে দিচ্ছে। গরমে বেড়াতে যাওয়া একটা বিরক্তিকর কাজ। তার মধ্যে আমি আফনানের উপর রেগে আছি, অথচ আমার রাগ ভাঙাতে চেষ্টাও করলো না, উল্টা রাগ বেশি হয় এমন কাজ করছে। আচ্ছা, আমি হয়তো ভুল পথে যাচ্ছি, আমি হয়তো তার যোগ্য না, সে কত ভালো স্টুডেন্ট, পড়াশোনা শেষ করে কলেজের প্রফেসর হয়েছে, তার সাথে আমার যায় না। হয়তো তার পছন্দের মানুষও আছে, না জেনে স্বপ্ন সাজানো ঠিক হয়নি। আমার ভাবতেই মন খারাপ বেশি হয়ে গেল আমার। রিকশা থামতেই সবাই নেমে পার্কের মধ্যে চলে গেল, আমি যাচ্ছি পিছনে পিছনে। পিঁপড়ার মতো হাঁটছো কেন? কিছু না বলে সামনের দিকে এগিয়ে চললাম। আমি কিছু জিজ্ঞাসা করছি, কথা বলছো না কেন আমার সাথে? আপনি এগিয়ে যান, ওই যে আপনার বেয়ান আবার অপেক্ষা করছে আপনার জন্য। আমার জন্য অপেক্ষা করছে? ভ্রু কুঁচকে। হ্যাঁ, নয় তো কার জন্য? প্রাণের ব্যয় বলে কথা, অপেক্ষা তো করবেই। আফনানের তখনকার ঘটনা মনে পড়তেই, ও আচ্ছা, এই জন্য রেগে আছে বোধ হয়। ও তাহলে তো যেতেই হবে, সিঙ্গেল মানুষ, কোন মেয়ে মানুষ ডাকলে মনটা খুশিতে ভরে যায় বুঝলে। তা তো যাবেই, লুতুপুতু করতে পারবেন যে। লুতুপুতু কি? কিছু না। আচ্ছা, তুমি কি রেগে আছো? আই মিন, আমার প্রেমে পড়েছো নাকি? একটু কাজ ঘেঁষে ঠোঁট চেপে হেসে। না, এমন কোন ব্যাপার না, অপ্রস্তুত হয়ে। তাহলে কোন ব্যাপার? আমি আর না দাঁড়িয়ে সামনের দিকে জোরে পা চালিয়ে গেলাম। খুবই লজ্জাজনক ব্যাপার, এখন আমি মাস্টার মশাই এর সামনে কিভাবে যাব? আল্লাহ! দূর থেকে বৃষ্টি এদের আভাব দেখলো, ব্যাপারটা তার ভালো লাগলো না। বেয়াই একা একা হাসতেছেন কেন? ভূত হলো নাকি? ভূত? কি বললেন? কিছু না, ওইদিকে চলো, সবাই আছে ওইদিকে আছে।
সারা বিকেল আমরা ঘোরাঘুরি করছি, হালকা খাওয়া দাওয়া করেছি। যতবার আপনাদের মুখোমুখি হয়েছি লজ্জায় নজর নেমে নিয়েছি। সব শেষে বাসায় আসলাম, মানে রাতে আবার আপনাদের বাসায় খাওয়া। আমাদের বিকেলে আব্বু আসছে, পুরো পরিবার এখন। বাসায় এসে বাবার পাশে বসতেই কেমন ঘোরাঘুরি হলো আমার বাবা মায়ের। অনেক ভালো বাবা, আমি আর সাদ একসাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আঙ্কেল। আরো টুকিটাকি গল্প করছে। আমার খুব পানি পিপাসা লাগায় রান্নাঘরে গেলাম। মা, কিছু লাগবে তোমার? আন্টি, ঠান্ডা পানি খাবো। ফ্রিজে আছে মা, যাও খেয়ে নাও, আইসক্রিমও আছে, খেয়ে নিও। আচ্ছা। না না আন্টি, শুধু পানি দরকার। দেখো মা, তুমি আর মিতু আমার কাছে কি বুঝছো? মাথা নাড়িয়ে চলে আসলাম। ফ্রিজ খুলে পানি খেয়ে আইসক্রিমের দিকে নজর গেল। ইস, এখন যদি না খাই তাহলে আইসক্রিমের মন খারাপ হবে। তার চেয়ে বরং খেয়ে নি। আন্টি, আইসক্রিম খাচ্ছ? তুমি খাবে মামুনি? এদিক সেদিকে তাকিয়ে খাবো, কিন্তু এখানে না, চলো সাথে, মাম্মাম আছে ওখানে, তিনজন খাবো। বলেই আইসক্রিমের বাটি চামচ নিয়ে উপরে গিয়ে তিনজনে আড্ডা দিতে দিতে সাবার করে ফেললাম। অবশ্য বৃষ্টিকে ডাকছিলাম, আসবে না বলছে। একে আমার এত টাকার আইসক্রিম রাখো, সেরা সব খেয়ে ফেলো। আল্লাহ, আপনাদের আফসোস করা দেখে হাসি পাচ্ছে খুব। ভাই, এভাবে বলো কেন? তো কিভাবে বলবো, আইসক্রিম একটু আমার জন্য রাখা যেত না? মামা, তুমি জানো না ঠান্ডা খেলে মানুষ অসুস্থ হয়ে যায়, তুমি অসুস্থ হবে। তাই রাখিনি। ওরে আমার মা, আমার জন্য কত চিন্তা। পুচকের কথা শুনে আমরা হাসতে হাসতে শেষ। নিচ থেকে ডাক আসলো। সন্ধ্যায় মা আর আন্টি মিলে সিঙ্গারা, পেঁয়াজু, চপ আর চা বানালো। খেতে খেতে সবাই গল্প করছে। তবে মিতু আপুর শ্বশুর শাশুড়ি একটু ভিন্ন টাইপের, যেন মিশতে চাইছে না। আমাদের সাথে বাঁকা চোখে দেখছে একটু, সেসব পাত্তা দিলাম না। রাতে খাওয়া শেষ করে বাসায় আসলাম। আঙ্কেল আন্টি অনেক জোর করছিল থাকার জন্য, তবে বাবা বলল অন্যদিন চলে আসলাম। অনেক ক্লান্ত থাকায় একটু পরেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই ফোনের সময় দেখতে গিয়ে অন করতেই একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজ খুলতেই, প্রিয়, আমার মায়াকন্যা, মানে তুমি একান্তই আমার। তুমি কি জানো তোমার বিরহ বেদনায় ক্লান্ত এক পথিক আমি কত অপেক্ষা করাবে বলো? বৃষ্টির পানি ছোঁয়ার মতো তোমাকে দেখলেই ছুঁয়ে দিতে মন চায়। এত মায়া ভরা চাহনি দেখে ফেরাবার পথ যেন বন্ধ হয়ে যায়। কমলা রঙের প্রজাপতি দেখেছো তুমি, ঠিক ততটা সুন্দর। তুমি যেন সারাক্ষণ তোমায় সামনে বসিয়ে রাখি। হ্যাঁ, ঠিক সামনে বসিয়ে রাখবো। সময় এসেছে মায়াকান্না, তৈরি থেকো আমার জীবনে আসার জন্য। তোমারই মাস্টার মশাই। মেসেজ পড়ে হতভম্ব হয়ে বসে আছি। এটা কি থ্রেট ছিল নাকি প্রপোজ? আগামাথা কিছুই বুঝলাম না। তার থেকে বড় কথা, আমি যে মাস্টার মশাই ডাকি সেটা কেমনে জানলো? ওপস, লজ্জা লজ্জা, তার সামনে কিভাবে যাব আমি? থাকো, সব বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পড়তে বসতে হবে, কয়েকদিন পর পরীক্ষা। আমি ভুলে যাচ্ছি বলে পড়তে বসলাম। দুদিন পর রাতে, আফনান বাবা, এবার তো বিয়েটা কর। দেখ, তোর অনুপস্থিতিতে তোর বাবা আর আমি একটা মেয়ে দেখেছি, আমাদের পরিচিত মেয়ে, খুব ভালো মিষ্টি একটা মেয়ে। তোর অপছন্দ হবে না ইনশাআল্লাহ। কিন্তু মা, এখনই বিয়ে? আর মেয়েকে চিনি না, জানি না, বিয়ে চিনো না তো চিনবে। কিন্তু বাবা, মুখের কথা কেড়ে নিয়ে তমা রহমান বলল, মেয়েকে ভালোভাবে চিনিস তুই? মেয়ে আর কেউ না, আসাদ ভাইয়ের মেয়ে ফাইজা। অনেক মিষ্টি একটা মেয়ে, আমি ওকেই ছেলের বউ হিসাবে চাই। মায়ের কথা শুনে আপনার অবাক। এত মেঘ না চাইতেই বৃষ্টি, বাহ। আচ্ছা মা, তোমারা যা চাও, একটু হতাশার কণ্ঠ করে। দেখ বাবা, আমরা তোর খারাপ চাই না, আর ফাইজা অনেক ভালো মেয়ে। দেখিস তোরা সবসময় ভালো আর সুখে থাকবি। কালকে ওদের বাসায় যাব, তোর সময় হবে? আচ্ছা, যদি ছুটি পাই বলবো।
বলেই রুমে চলে গেল। রুমে এসেই তো সেই খুশি হলো। সকালে, ফাইজা, আজ তোর কলেজে যাওয়া লাগবে না। কেন মা? দুপুরে কিছু লোক আসবে। লোক কিসের জন্য, কি করতে? তোকে দেখতে আসবে, পছন্দ হলে আজকে আংটি পরাবে। কি মা, আমার কয়েকদিন পর পরীক্ষা, আর এখনই তোমরা বিয়ে কেন দিতে চাইছো? মা, এখন বিয়ে করব না। কান্না করে। কান্না করে লাভ নেই। তোর বাবা কথা দিয়ে ফেলছে, আর পরীক্ষা, সেই জন্য বিয়ে করা যাবে না। কোথাও লেখা আছে কি? মা, বাবাকে বুঝাও, আমি এখন বিয়ে করব না। বুঝিয়ে লাভ নেই, আর ছেলে খুব ভালো মা। দেখ, ভালো ছেলে হাতছাড়া করতে হয় না। তুই সুখী হলে আমরাও সুখ পাবো। না করিস না মা, তোর বাবা এসব শুনলে মন খারাপ হয়ে যাবে। চুপচাপ মায়ের কথা শুনলাম, কিন্তু আমি যে মাস্টার মশাইকে ভালোবাসি, তাকে ছাড়া কিভাবে থাকবো? আর বাবাকে বা কি বলবো? ছোট থেকে অনেক কষ্ট করে আদর দিয়ে বড় করছে, কিভাবে ওই লোকটার মাথা নিচু করব? পারবো না আমি। এদিকে মাস্টার মশাইকে যে ভোলা অসম্ভব, আমি কি করব আল্লাহ, কান্না করতে করতে। এদিকে দুপুরের কিছু পর মা আমাকে একটা কালো শাড়ি লাল পাড়ের দিয়ে বলে পরে নে। মা, তুমি কখনো আমাকে শাড়ি পরতে দেখেছো? আমি শাড়ি পরতে পারি। তা পারবি কেন? ফোন নিয়ে সারাদিন গল্প করিস। কেন শাড়ি পরা শিখলে হতো না? আচ্ছা, বাকিগুলো পরে নে, আমি শাড়ি পরে দিচ্ছি। মা, একটা কথা বলি, বিয়েটা কিনা করলেই নয়। অসহায় চাহনি দিয়ে। এসব কি বলিস? একটা শুভ কাজে এসব বলা ঠিক না। আর দেখ বাবা মা, আমরা তোকে সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। এখন রেডি হয়ে নে। নিচ থেকে কথাবার্তার শব্দ শুনতে পেলাম। হয়তো তারা এসে গেছে। মেয়েদের জীবনটাই অদ্ভুত অনেক। মিম মিম। কারো আওয়াজ পেতেই দরজার দিকে তাকিয়ে আমি মৃদু, আপু, দিবা কেন এখানে? চলো তোমাকে নিয়ে যাই। আপু, তুমি এখানে? কি চমকে গেলে? আসল চমক তো একটু করে। আপুর কথায় কিছু বুঝলাম না, তবে রহস্যময় লাগলো। কিছু না বলে নিচে আসলাম। মাস্টার মশাইয়ের জন্য মন ব্যাকুল হয়ে আছে, কান্না চেপে রাখে, স্বাভাবিক থাকার চেষ্টা করছি। এদিকে আয় মা, বস এখানে। ছেলের পাশের জায়গা দেখিয়ে দিয়ে। আন্টি, তুমি? ওমা, কি বলিস? ছেলের বউ আমি দেখতে আসবো না, তোকে আসবে। সামনের দিকে তাকাতেই দেখি মাস্টার মশাই মুখ চেপে হাসছে। আমি তাকাতেই চোখ টিপ দিল। অসভ্য ছেলে, তার না হয় লজ্জা শরম সব বাক্স করে নদীতে ফেলে দিছে, আমার কি লজ্জা নেই? আর এরা সবাই আমার সাথে নাটক করলো। সবাই জানে, তারপরও আমাকে কষ্ট দিল। আমিও দেখবনি। মনে মনে, ভাইজান, আমার ছেলের বউ পছন্দ হয়েছে, আমরা কি আমাদের সম্পর্ক আগাতে পারি? অবশ্যই ভাবি। তাহলে আমরা বিয়ে নিয়ে কথা বলি। ছেলে মেয়ের তো একটা মত আছে, কি বলেন? ঠিক বলেছেন ভাবি। ফাইজা, যা আপনাকে তোর রুমে নিয়ে যা, আমার মা বলল। চুপচাপ উঠে আমার রুমে এসে বসেন। বসতে মন চায় না? তাহলে দাঁড়িয়ে থাকুন কেন? চলো শুয়ে পড়ি। কানের কাছে ফিসফিস করে। গা শিরশির করে উঠল কথা শুনে। অসভ্য লোক। অসভ্য আমি বলছো যখন একটু অসভ্যতা করি, বলে আরো দূরত্ব কমিয়ে। না, এত জোরে কেউ চিল্লায়? আমি আপনাকে বিয়ে করব না, আসতে পারেন। রাগ দেখিয়ে। আরে বাফরে, এত রাগ? আচ্ছা করো না বিয়ে, সবাইকে বলছি। আমার রাগ যেন আরো বাড়লো, সাথে অভিমানও। আপনার চলে যায়, চোখের আড়াল হতে চোখ থেকে অশ্রু পড়ল। মেঝেতে গালে কারো স্পর্শ পেতেই উপরে তাকালাম। কেন এসেছেন? যান, বিয়ে করতে হবে না। এত রাগলে কেমন করে দূরে রাখবো বলো? পারবো না। আপনি খুব খারাপ মানুষ মাস্টার মশাই। ভিতরের দহন চোখে পড়ে না? আপনার পাষাণ মানুষ একটা। হয়েছে, আর কাঁদতে হবে না। চোখ মুখের কি অবস্থা মনে করলাম, কত সুন্দর করে ফটো তুলবো, তা তোমাকে তো পেতনির মতো লাগছে।
ঠাট্টা করে। ছবি তুলবো না আর করতে হবে না। পেতনিকে বিয়ে সুন্দরী খুঁজে বিয়ে করবেন। উহু আমার পেতনি সুন্দরী লাগবে, এই পেতনিটাকেই লাগবে বুঝলে ম্যাম। ভাই তুই আর কত সময় নিবি, মান সম্মান কিছু রাখ। বাক্স থেকে সম্মান বের কর, আসছি বলে কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। মা এদিকে একটু আয়ত। আমি কাছে যেতেই আন্টি আমাকে আংটি পরিয়ে দিল আর একটা খাম আমার হাতে গুজে দিল। খাওয়া দাওয়া করে সবাই চলে গেল, আমার পরীক্ষা শেষে বিয়ে আপাতত শুধু আংটি পরানো হয়েছে। রাতে বসে আছি, খামের কথা মনে হতেই সেটা খুলে দেখি চকচকে 10টা 500 টাকার নোট। বাহ, নিজেই নিজেকে বলছি ফাইজা এগুলো সাজিয়ে রাখ, খরচ করিস না। কিছুক্ষণ পর ফোনে রিং বাজতেই দেখি আননোন নাম্বার থেকে কল আসছে, ধরলাম না। দ্বিতীয়বার বাজতেই রিসিভ করে কানে নিতেই। ফোন রিসিভ করতে এত সময় লাগে? আপনি? তো আর কারো সাহস আছে নাকি তোমাকে কল দেবার? হুদা আপনার সাহস কোথায় থেকে সঞ্চয় হলো? সঞ্চয় এমনি হয়ে গেছে, যাই হোক কি করছো? কিছু না। পড়াশোনা নাই? তোমার কখনো পড়তে বসতে দেখি না। কয়েকদিন পর যে পরীক্ষা ভুলে গেছো, ফেল করলে লোকে বলবে আফনান জোবাইয়ের বউ ফেলটুস। হঠাৎ মাস্টার মশাইয়ের মুখে বউ বলাতে লজ্জা পেয়ে চুপ করে গেলাম। কথা বলছো না কেন? পড়াশোনা কি ছেড়ে দিবা? কাল থেকে আমি সন্ধ্যায় তোমাকে পড়াবো, রেডি থেকো। না মানে আমি কোচিং করি তো, আপনাকে অযথা কলেজে পড়িয়ে আমাকে পড়াতে হবে না। অসুস্থ হয়ে পড়বেন, একটু অভিনয় করে। আমার কথা ভাবতে হবে না, আর কি যেন বললে? অসুস্থ হয়ে পড়বো তখন তুমি থাকবে, আর বউ পাশে থাকলে রোমান্টিক অসুখ করবে তখন, বুঝলা? একটু লজ্জা দিতে। অসভ্য ছেলে কোথাকার, আল্লাহ। আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠতে হবে আর হেলাফেলা করা যাবে না, এবার সিরিয়াসলি পড়তে হবে। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে পড়তে বসলাম। তারপর কলেজে গেলাম, কোচিং করে বাসায় আসলাম। ফাইজা আজ থেকে পরীক্ষা অবধি আপনার তোকে পড়াবে। কিন্তু মা আমি তো প্রাইভেট পড়ি, তাই না? আর কি দরকার কলেজ থেকে এসে আমাকে পড়ানোর? তুই এমন পড়া চোর কেন রে, যেখানে আপনার সমস্যা নাই তুই অযথা ফালতু বকিস কেন? মা অসহায় চাহনি দিয়ে। চুপ কর, যা কিছু পর আপনার আসবে, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। তোর ভালো লাগে না? ভালো কিছু কখন কেউ আগে বলে না যে ভালো লাগে? সন্ধ্যায় রুম অন্ধকার করে শুয়ে আছি তখনই। ফাইজা অন্ধকারে কি করিস, ঘুমাইছিস নাকি? এই মেয়ে ওঠ, পড়তে বসার কথা শুনলেই ঘুম আসে তাই না, তাড়াতাড়ি উঠ। মা আমি ঘুমাইনি, অযথা চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করো না। কি বললি আমি পরিবেশ নষ্ট করি? আচ্ছা ভুল হয়ে গেছে আমার। বাহিরে আফনান বসে আছে, পড়াতে আসছে, তাড়াতাড়ি গুছিয়ে নে। আচ্ছা। পড়ার টেবিলে বসে আছি, দুজনের মধ্যে শুধু পড়াশোনা ছাড়া একটা কথাও হয়নি। বুঝলাম না মাস্টার মশাই মুখটা গোমরা করে রাখছে কেন? আপনার কি কোনো কারণে মন খারাপ? ভয় ভয় বললাম। না, পড়ো তুমি। আচ্ছা। আম্মু কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসলো। এসবের কি দরকার ছিল আন্টি? এরপর থেকে আর এরকম করবেন না প্লিজ। সে পরে দেখা যাবে। বাবা তুমি খেয়ে নাও। আফনান কিছু না বলে হালকা নাস্তা করে চলে গেল। আমার সাথে কথাও বলল না। আর বলবো না কথা, মাস্টার মশাই কেন আমার সাথে এমন করলো, অভিমান করে। সকালে রাস্তায় দাঁড়িয়ে আছি রিকশার জন্য, পিছনে দেখি আফনান দাঁড়িয়ে আছে। আমার রাতের কথা মনে পড়ে তখন অভিমান করে চলে আসতে নিলেই আমার হাত চেপে ধরে। কোথায় যাও? কলেজে। হেঁটে হেঁটে যাবে নাকি? হেঁটে যাব কেন, সামনে আগালেই রিকশা পাবো। কিন্তু তুমি প্রতিদিনই এখান থেকে রিকশা নাও, কিন্তু আজ আবার দূরে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই, আর আপনি জাসুসি কেন করছেন এত? বাপরে এত রাগ, অল্প রাগ করবো? চোখ মুখে তো মনে হয় লাল রং মেখে আসেন। অভিমানী অভিমান কিভাবে ভাঙায় বলো? প্রথমত আমি আপনার বউ নয়, আর দ্বিতীয়ত আমি কারো ওপর রেগে নেই।
লজ্জা পেলেও কথাগুলো বললাম। বুঝে রাগ করে সে বুঝি বলতেই থাকে রাগ করছি। রাগ করছি, রাগ ভাঙাও আমার, আর তুমি তো আমার বউই। আমার দেরি হচ্ছে, ছেড়ে দিন হাত। চলো আজ তোমাকে নিয়ে ঘুরবো। আপনি কলেজে যাবেন না? আর বাসায় জানলে রাগ করবে। আরে রাগ করবে না, চলো তুমি ঘোরাঘুরি করবো আজ, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। 5 মিনিট পরে। এটা কার বাইক? তোমার হবু হাজবেন্ডের, মুচকি হেসে। আপনার বাইক থাকতে আপনি রিকশায় কেন যাতায়াত করেন কষ্ট করে? কলেজ কাছেই তাই, আর তেমন কিছু না। ও বলে বাইকে উঠলাম। এভাবে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দিয়ে রাখছো কেন, ধরে বসো। আচ্ছা। এদিকে আফনান তার মায়াকন্যার সাথে প্রথম কোথাও বাইকে ঘুরতে যাচ্ছে, অন্যরকম অনুভূতি হচ্ছে তার। অগত্যা কলেজ বাদ দিয়ে মাস্টারমশাই এর সাথে ঘুরতে বের হলাম। মনে পুরনো দিনের একটা গান মাথায় ঘুরপাক খাচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। বাইক এসে পদ্মা পারে থামলো। এখানে কেন? নির্জন জায়গায় প্রেম করতে ভালো হবে চোখ টিপ দিয়ে। ছি, আপনি খুবই অভদ্র, আমি জানি সেটা, চলো ওইদিকে বলে হাত ধরে একটা ভাসমান রেস্টুরেন্টে নিয়ে গেল। সকালে খেয়ে কলেজে যাইতে লাগছিলি না, এমনি দৌড় দিচ্ছিলা কলেজে? মাথা নেড়ে না বললাম। সেখানে গিয়ে নদীর তাজা মাছ ভর্তা হরেক রকমের সাথে গরম ভাত অর্ডার দিল। আমি সমুদ্রের পানি দেখার জন্য ওই পাশে গিয়ে বসলাম, মাস্টারমশাই ওঠ বসলো। ফাইজা বলেন। এত সুন্দর করে কেউটাকে? অভিমান কি এখন আছে? আসলে কাল অনেক মাথা ব্যথা করছিল আর কলেজে একটু ঝামেলা হয়েছিল, তাই ওরকম হয়েছে। এভাবে বললে আর ঘুরতে নিয়ে আসলে রাগ করে থাকা যায় নাকি? উহু। তাহলে এখন নাক গাল লাল কেন? তোমাকে দেখে ঘোরের মধ্যে চলে যাচ্ছি। লজ্জায় মাথা নিচু করে ফেললাম। লজ্জা পেলে আরো লাল হয়ে যাও তুমি, সো কিউট। কিছুক্ষণ পর খাবার টেবিলে দিয়ে গেল, মাছ দেখে লোভ লাগলো। তবে আমি মাছের কাঁটা বেছে খেতে পারি না, তো বাড়ি থাকলে অন্য ব্যাপার ছিল, থাক বলে ভর্তা দিয়ে খেতে লাগলাম। তখনই আমার প্লেটে আপনার মাছের কাঁটা বেছে মাছ দিল। কিছু বলতে নিলেই চুপচাপ কোনো কথা না বলে খাবার শেষ করো। আমার এতগুলো লাগতো না, মিনমিনে গলায়। খেতে বলছি, শরীরে তো হাড় ছাড়া বোধ হয় মাংস পাওয়া যাবে না। বকা শুনে চুপচাপ খেয়ে উঠে আসলাম নদীর পাড়ে। কিছু সময় ঘুরে দুপুরের কিছু পর বাসায় ফিরে আসলাম। আপনার বাবা, তোকে কিছু কথা বলার ছিল। বলো মা, কি বলবে? বৃষ্টি কল দিছিল, পাগলামি করছে নাকি অনেক, আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা মা, আমি দেখছি, তবে ফাইজা যেন জানতে না পারে, কষ্ট পাবে। পাগল ছেলে, ওর কেমনে জানবে? হারে, আপনার মেয়েটা খুব লক্ষ্মী তাই বলে। আপনার হাসে মুচকি। মা, আমাকে একটু চা করে দাও, মাথাটা ধরছে। শোন, ফাইজাকে কল দিয়ে এনে চা বানিয়ে নে, বুঝলি, মজা করে। মা। আচ্ছা যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি আমার সাথে সারাক্ষণ থাকার জন্য ওরে নিয়ে আয়। বলে চা বানাতে যায়। আমার কি মন চায় না আনতে তাড়াতাড়ি, তবে পরীক্ষাকে এখন সদিন মনে হচ্ছে আমার। আল্লাহ। আজ বিকালে বাহিরে যেতে মন চাইছে না, তাই ড্রয়িংয়ে সোফায় বসে টিভি দেখছি। আর বাবা বাহিরে থেকে আসার সময় আমার পছন্দের সিঙ্গারা পেঁয়াজু চপ নিয়ে আসছে, সেগুলা খাচ্ছি আমি আর সাত আম্মু। আপনানের সাথে তোর কথা হয়? মায়ের কথা শুনে চমকে উঠি, নিজেকে সামলিয়ে বলি, উদ্ধৃতি চিহ্ন হুম। ভালোভাবে কথা বলিস, ছেলেটা খুব ভালো, এমন ছেলে পাওয়া মুশকিল। কি আর করার, চুপ করে কথা শুনছি মায়ের। আচ্ছা তোরা খা, আমি কাপড়গুলো উঠাই নিয়ে আসি। আপু, তোমার বিয়ে হলে দূরে যেতে হবে না, আমার থেকে পাশাপাশি ফ্ল্যাটে থাকতে পারবো আমরা, তাই না? হুমরে। আপু রেগে। কি হলো, হঠাৎ চিল্লাস কেন? তুমি জানো না কি করছো? কি করলাম আমি, কি যে করছি?
আজ তুমি আর ভাইয়া কোথায় গেছিলে, আমাকে নাওনি সাথে? এই চুপ চুপ মা শুনে ফেলবে মুখে হাত দিয়ে। কি হলো খেয়াল করিনি, মুখ থেকে হাত সরিয়ে নিলাম। আচ্ছা বলবো না, আমাকে ঘুরতে নিতে হবে আর কাল এক বক্স স্ট্রবেরি আইসক্রিম কিনে দিতে হবে, রাজি হলে বলো, না হলে মাকে বলে দিব। কি বিচ্ছুরে তুই দাদার বংশের মতো চিটার হয়েছিস নাকি? এত কিছু জানি না, দিবা কি না সেটা বলো। আচ্ছা যা দিবনি। ওরে কিউট আপু, আমার উম্মা হও। থাম এবার। বুঝি না সবাই এরকম কিউট কিউট বলে কেন আজব পাবলি। দেখতে দেখতে বর্ষাকাল শেষ, শরৎকাল শুরু। আর আমার পরীক্ষাও শেষ, 2 দিন হলো। তবে মন খারাপ একটা আমার, যেন সুন্দর নীল আকাশে একটা কালো মেঘের ছায়া যেন সূর্যকে আড়াল করেছে। আজ কয়েকদিন যাবৎ আপনাদের দেখা নাই, মাস্টারমশাই খুব ব্যস্ত সময় পার করছে। আর করবেই না কেন, তার তো আবার পরীক্ষার গার্ড করতে হয়। না জানি কত মেয়ে যে চোখ দিয়ে গিলবে, অসহ্য একদম। আমার এখনো মনে আছে পরীক্ষা দেওয়ার প্রথম দিন আমি গোসল শেষে মাত্র ওই আয়নার সামনে দাঁড়িয়ে চুলের পানি ঝরাই, তখন আমার ফোন বেজে উঠল। দেখি মাস্টারমশাই কল দিচ্ছে। রিসিভ করে কানে নিতেই তাড়াতাড়ি একবার সাথে আসো বলেই ফোন কেটে দিল। কিছু বলার সুযোগও দিল না। অগত্যা ওনাটা গায়ে জড়িয়ে বাহিরে দেখি মা টেবিলে খাবার বাড়ছে, মাকে বলে সাথে আসি। আগে থেকেই আপনার দাঁড়িয়ে আছে, আমি যেতেই হুট করে জড়িয়ে ধরে, আমি তো মেরে আছি। একদম নিঃশ্বাস পড়ছে না। আপনার বলে যেন ফাইজা এই জড়িয়ে ধরার ব্যাপারটা সৃষ্টিকর্তা প্রদত্ত। আমাদের ডিপ্রেশন, কষ্ট, হতাশা দূর করার জন্যই হয়তো সৃষ্টিকর্তা আমাদের প্রিয় মানুষদের বুক এত শীতল করে দিয়েছেন। ডিপ্রেশন, কষ্ট, হতাশার দিনগুলোতে পাশে থেকে বুকে আগলে রেখে সাপোর্ট দেওয়ার জন্যই হয়তো সৃষ্টিকর্তা জোড়ায় জোড়ায় আমাদের সৃষ্টি করেছেন। চিরকুট থেকে নেওয়া। কিছুক্ষণ পর ছেড়ে দিলেন। শোনো, পরীক্ষা কিন্তু ভালোভাবে দিবে, পরীক্ষার সময় অন্য চিন্তা মাথায় আনবে না। একদম সব প্রশ্নের উত্তর দিবে কেমন। আমিই যেতাম, তবে আমারও গার্ড পড়েছে। আপনাকে কষ্ট করতে হবে না বাবা, যাচ্ছে তো। আচ্ছা তাহলে এখন যাও। আচ্ছা চলে আসতে নিলেই। ফাইজা আর কিছু বলবেন? আপনার আমার কপালে চুম্বুনিকে দিল আর বলল, বেস্ট অফ লাক যান, তাড়াতাড়ি আপনার জুবাইরের বউ হওয়ার জন্য প্রস্তুত হও। আমি লজ্জায় কিছু না বলে এক প্রকার দৌড়ে রুমে আসি। এভাবেই পরীক্ষার দিন শেষ হয়। একেবারে ভালো হয়নি, আবার খারাপও না, মোটামুটি হয়েছে। ভাবনার মধ্যে থেকে বেরিয়ে আসলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন মা? আজকে কিছু লোক আসবে বাসায়। কিসের লোক আর কেন? এত বেশি কথা বলা লাগবে কেন? আমাকে কি পাত্রপক্ষ দেখতে আসছে মা? তুমি তো জানো মা, আমার এনগেজমেন্ট হয়ে গেছে। তারপরও কিভাবে তুমি আমাকে অন্য সামনে যেতে বলছো? আগে চল। আসতেই দেখে আপনাদের পুরো পরিবার বসে আছে, গল্প করছে। আমি রীতিমত নির্বাক, কারণ এদিকে আমি কেঁদে মরি আর এরা মজা করছে, ধুমছে। এর প্রতিশোধ যদি না নিচ্ছি আমি মাস্টার মশাই, তাহলে আমি আপনার বউ না, থুক্কু, এখনো তো বউই হলাম না। আরে ফাইজা মা, আসো আসো, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাবি আপনাদের মতো নিয়ে বিয়ের কার্য আগাতে চাই। আজকে আমি ফাইজামাকে ঘরে তুলতে চাই, আমারও তেমন আত্মীয় নাই, আপনারও নাই। তাই আমি চাই ঘরোয়া ভাবে ওদের 4 হাত এক করে দিতে চাই, আপনার কি মতামত? আমার কোনো আপত্তি নাই, মিজান ভাইয়ার মেয়ে তো আমার চোখের সামনেই থাকবে। এদিকে আমি তো লজ্জায় শেষ। মাস্টার মশাই আর চোখে দেখছে, আমি সেটা ঠিকই বুঝতে পারছি। একদিকে যেমন আপনাকে পাওয়ার আনন্দ, আরেকদিকে তেমন পরিবার থেকে চলে যাওয়ার কষ্ট। মেয়ে মানুষের হয়তো এটাই জীবন, তারা চাইলেও বাবার বাড়ি চিরজীবনের জন্য থাকতে পারে না। জোর করে বলতে পারে না, আমাকে কখনোই বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দিও না, তোমাদের সাথে সারা জীবন রাখো, তবে বলতে পারি না, এটাই বাস্তবতা। কি রে, এখন তো আমার ভাবি হয়ে যাবে, আমার মেয়ের একমাত্র মামি। আপু আসতে সবাই এখানে আছে, একটু লজ্জায়।
আচ্ছা মা, বলছিলাম কি, আপনার ভাই আর ফাইজাকে একটু আলাদা কথা বলতে দাও। আবার কিসের আলাদা? কিছুক্ষণ পর তাদের বিয়ে। কথা বলার অনেক সময় আছে, এখন একটু কেনাকাটা করার জন্য আপনাকে বাহিরে যেতে হবে। বাবার কথা শুনে আপনার অসহায় চাহনি দিয়ে ফাইজার দিকে তাকিয়ে আবার মনে মনে ভাবে, থাক, একবারে না হয় বিয়ের পরই শুভক্ষণে দেখা হোক। অপেক্ষার ফল যে বড্ড মিষ্টি বলেই উঠে গেল বাবার সাথে। রাত 9টা। বিয়ের সকল কার্য শেষ, এখন বিদায়ের সময় চলে আসে। মেয়েকে কি সহজে বিদায় দিতে মন চায়, তবুও কষ্ট একপাশে রেখে তমা রহমান মেয়েকে বিদায় দিলেন। আপনানের বাসায় গিয়ে মিতু আপনানের ঘরে ফাইজাকে রেখে আসলো। কিছুক্ষণ পর আপনান আসলো, আমি উঠে সালাম করতেই আটকায় দিল। কুহু কখন পায়ে হাত দিয়ে সালাম করবে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, ঠিক আছে? আচ্ছা। এখন ফ্রেশ হয়ে অজু করে আসবে, নতুন জীবন শুরু করি নামাজ দিয়ে। আমি ফ্রেশ হয়ে অজু করে আসলাম, আপনানও আসলো, একসাথে নামাজ আদায় করি। কিছু বাদে। মাশাআল্লাহ, আমার মায়াকন্যা মায়াবী চাহনি আমাকে বারবার করে দিবে বউ। লজ্জায় কথা বলতে ভুলে গেছি। কি হলো, লজ্জা পাচ্ছ নাকি? বলে আমার সামনে কিছু বক্স রাখে একটা স্বর্ণের চেইন আংটি পরিয়ে দিল, বলে এগুলো কখনোই খুলবে না ব্যবহারের জন্য। ফাইজা। হুম। তুমি জানো আমি ঠিক কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি? যেদিন আমরা এই বাসায় উঠলাম সেদিন জিনিসপত্র সব গোছগাছ শেষ, বিকেলে একটু সারে গেছিলাম। তুমি তখন সামনের দিকে তাকিয়ে থাকায় মুখটা দেখতে পেলাম না, তারপর যখন দেখি হৃৎপিণ্ড তখন কাজ করা বন্ধ করে দেয়। আস্তে করে খোঁজ নিয়ে জানতে পারি তুমি আমার সেই মায়াপরী। ফাইজা। হু। ভালোবাসি তোমাকে বড্ড বেশি। আমিও। আমিও কি ভালোবাসি। এই শরৎকাল থেকে শুরু করে জীবনের শেষ শরৎকাল অবধি তুমি আমার থাকবে তো? আমাদের ছোট শরৎপল্লী সারা জীবন কাটাতে চাই। আমাদের দেখা ও শরৎপল্লীতে শেষ অবধি এখানে থাকতে পারি, যেন এক হয়ে কখন ছেড়ে যেও না। কখন না মাস্টার মশাই, ভালোবাসি তো আপনাকে, সারা জীবন বাসবো। সমাপ্ত।